তো শুরু করি, ঠিক আছে? তো দেখো, আমাদের আজকের যে টপিকটা আছে, তো এই টপিকটার নাম হচ্ছে টর্ক। ঘূর্ণন গতির ক্ষেত্রে এই টার্মটাও খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার। তো এই জিনিসটা আমরা আজকে বুঝবো। আমরা আজকে বেসিক্যালি দুইটা জিনিস নিয়ে আলোচনা করবো, একটা হচ্ছে টর্ক আর আরেকটা হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম বা কৌণিক ভরবেগ। এই দুইটা ব্যাপার নিয়ে আমরা আলোচনা করবো। এখন এই টর্ক জিনিসটা বোঝার আগে তোমাদের মনে আছে কিনা ভাইয়া, যখন প্রথম ক্লাসটা পড়াইছিলাম ওই দিন কিছু সিমিলারিটি লিখছিলাম, যে রৈখিক বেগ আর কৌণিক বেগের মধ্যে কিছু সম্পর্ক লিখছিলাম। তো ওইখানে দেখবা যে আমরা জড়তার সাথে রৈখিক ভেলোসিটিতে যেটাকে জড়তা বলতাম, কৌণিক ভেলোসিটিতে সেটাকে আমরা হচ্ছে জড়তার ভ্রামক বলতাম। ঠিক একই সাথে আমরা রৈখিক বেগে যে জিনিসটাকে ফোর্স বলতাম, কৌণিক বেগের সাথে ফোর্সের সমতুল্য যে রাশিটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে টর্ক। এখন এই টর্ক জিনিসটা কি, এই জিনিসটা আমাদেরকে আজকে একটু বেসিক্যালি বুঝতে হবে। তো আসো আমরা টর্ক জিনিসটা বোঝার জন্য, তোমরা একটু খেয়াল করো তো ভাইয়া, তোমাদের বাসার যে দরজাটা আছে, দরজা খোলার জন্য তুমি দরজার কিন্তু খেয়াল করো, আমরা যদি আসি যে এটা যদি আমার দরজাটা হয়, তো দরজার তুমি খেয়াল করো একটা পাত্র আটকানো থাকে। তুমি যদি দরজার এই প্রান্তে ফোর্স প্রয়োগ করো, দেখো তো দরজাটা কিন্তু সহজে খোলে, তাই না ভাইয়া? সবাই একটু রেসপন্স করি যে দরজাটাকে যদি, হ্যাঁ, কিন্তু তুমি যদি আস্তে আস্তে, তুমি যদি এই দিকে বল প্রয়োগ করো, তুমি যদি এই দিকে বল প্রয়োগ করো, তোমাকে বলো তো বল কি বেশি প্রয়োগ করতে হয় না কম করতে হবে? যত তুমি মানে যেখানে আটকানো আছো ওই প্রান্তের দিকে আসো, তত বেশি প্রয়োগ করতে হবে। বল বেশি প্রয়োগ করতে হবে। তাহলে তুমি খেয়াল করো তো যে একটা বস্তুকে ঘুরাইতে হলে সেই জিনিসটা শুধুমাত্র বলের উপর নির্ভর করে না, সেই জিনিসটা শুধুমাত্র বলের উপর নির্ভর করে না, একই সাথে সাথে তুমি কোন বিন্দুতে প্রয়োগ করতেছো, অর্থাৎ যে ঘূর্ণন অক্ষতা আছে, ঘূর্ণন অক্ষ থেকে কত দূরত্বে তুমি বল প্রয়োগ করতেছো সেই রাশিটার উপরও কি করে, নির্ভর করে। তার মানে আমরা দেখলাম যে বল, একটা বস্তুকে ঘোরানোর জন্য সেই রাশিটা শুধুমাত্র বলের উপর নির্ভর করে না, আরো কয়েকটা জিনিসের উপর নির্ভর করে। তো সেই জিনিসটাকে আমরা বলি হচ্ছে টর্ক। এখন টর্ককে আমরা যদি আরো ক্লিয়ার কনসেপ্ট নিতে চাই, তোমরা ভাইয়ের সাথে সাথে একটু একটা ফিগার আঁকো। আমরা মনে করলাম ফিগারটা আঁকি সবাই একটু। আমরা এরকম একটা জিনিস নিলাম, এক্স ওয়াই জেড অক্ষ। তো আমরা মনে করলাম এখানে একটা তোমার কণা আছে, এখানে একটা কণা আছে। তো এই কণাটার উপর কেউ একজন, আমরা কি করলাম, এইভাবে একটা বল প্রয়োগ করলাম। আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কণাটাকে ঘুরাবো, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই কণাটাকে ঘুরাবো। তো ঘুরানোর উদ্দেশ্যে আমরা কি করলাম, এখানে এফ মানের একটা বল প্রয়োগ করলাম। তো এই কণাটাকে কার সাপেক্ষে ঘুরাবো, আমরা হচ্ছে এই বিন্দুর সাপেক্ষে এই কণাটাকে ঘুরাবো। তাহলে আমরা মনে করলাম এই বিন্দুর সাপেক্ষে ঘুরাবো, ও বিন্দুর সাপেক্ষে, ঠিক আছে, ও বিন্দুর সাপেক্ষে। তো খেয়াল করে আমরা কি করলাম, আমরা এখানে একটা কণা নিলাম, যে কণাটাকে ঘুরানোর জন্য আমরা কি করলাম, একটা বল প্রয়োগ করলাম। তো সে ঘুরবে কাকে কেন্দ্র করে, ওকে কেন্দ্র করে। তো একটু আগে ভাইয়া দরজার যে এক্সাম্পলটা দিছি, তোমরা ওইখানে দেখছো যে আমাদের যে বলটা প্রয়োগ করা হয় সেটা দূরত্বের উপরও নির্ভরশীল, যে তুমি কত দূরত্বে বলটা প্রয়োগ করতেছো। তাহলে খেয়াল করো, আমরা মনে করলাম যে এইখান থেকে এইখান পর্যন্ত যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা মনে করলাম আর। কেউ বলো তো, তোমরা ভেক্টর অধ্যায়ে পড়ছো যে আমরা এইটা যদি এক্স অক্ষ হয়, এটা যদি ওয়াই অক্ষ হয়, এখানে একটা বিন্দু যদি হয়, মূল বিন্দুর সাথে যদি এই বিন্দুটাকে যোগ করো, এখানে একটা ভেক্টর হয়, বলতো এই ভেক্টরটাকে কি ভেক্টর বলা হয়? অবস্থান ভেক্টর মনে হয়। অবস্থান ভেক্টর। তাহলে তুমি খেয়াল করো তো সেম কনসেপ্ট এখানে হইলো কিনা। এখানে একটা বিন্দু আছে, এই বিন্দু থেকে এখানে এই দূরত্বটাকে যোগ করছো, তাহলে এখানে একটা অবস্থান ভেক্টর তৈরি হলো না ভাই? হ্যাঁ, তাহলে আমরা সেই অবস্থান ভেক্টরটা দেখালাম আর, তা আরটাকে আমরা বাড়ায় দিলাম বোঝার সুবিধার জন্য, যে আর এর ডিরেকশনটা হচ্ছে এইদিকে। তাহলে আর এবং এফ এই দুইটার মধ্যকার যে কোণটা সেটা হচ্ছে থিটা। তাহলে এই এফটাকে তুমি চাইলে দুইটা উপাংশে ভাগ করে নিতে পারো। দেখো এফ এর এই দিক বরাবর উপাংশ কাজ করবে হচ্ছে এফ কস থিটা, আর এটার সাথে লম্বভাবে এই দিক বরাবর যে উপাংশটা কাজ করবে সেটা হচ্ছে এফ সাইন থিটা। এখন কেউ ফিগারটা দেখে বলো তো, কোন বলটা, এফ কস থিটা এবং এফ সাইন থিটা, এই দুইটা বলের মধ্যে কোন বলটা এই কণাটাকে ঘুরাইতে পারবে ও বিন্দুর সাপেক্ষে? এফ সাইন থিটা। এফ সাইন থিটা এফ সাইন থিটা, এফ সাইন থিটা। কারণ কি, এফ কস থিটা কণাটাকে এই দিক বরাবর নেওয়ার চেষ্টা করবে, কিন্তু এফ সাইন থিটায় তার মধ্যে একটা টার্নিং, দেখো এখানে একটা শব্দ লেখা আছে, দেখো
টার্নিং ইফেক্ট মানে হচ্ছে ঘূর্ণনের জন্য তার মধ্যে হচ্ছে একটা ইফেক্ট তৈরি করবে হচ্ছে এফ সাইন থিটা। এখন তুমি খেয়াল করো ভাই, এফ সাইন থিটার যদি আসি তাহলে আমরা দেখলাম যে আমাদের ঘূর্ণন যে রাশিটা আছে সেটা নির্ভর করতেছে হচ্ছে সাইন থিটার উপর, ঘূর্ণন যেটা আছে সেটা নির্ভর করতেছে হচ্ছে আর এর উপর। তো দরজার যে এক্সাম্পলটা দেখছো তুমি, খেয়াল করো আমরা যদি ওইখান থেকে আসি, যে ভাই এটা মুছলাম, মুছে আমরা যদি আসি যে আমাদের টর্ক, যেটাকে আমরা টাউ দ্বারা প্রকাশ করি, টর্ক টাউ। এখন তুমি খেয়াল করো দরজার যে এক্সাম্পলটা ছিলাম, দরজার যত দূরে গেছো তুমি, দরজা থেকে যত দূরে গেছো বলতো ঘূর্ণন কি তত বেশি হবে না কম হবে, অল্প বলে? বেশি হবে ভাইয়া। বেশি হবে। তার মানে আমরা বলতে পারি টর্কটা বেশি হবে। টর্ককে সাধারণত টাউ দ্বারা প্রকাশ করা হয়, টর্ককে সাধারণত টাউ দ্বারা প্রকাশ করা হয়। টর্কটা বেশি হবে কখন? যখন আর এর মানটা বেশি হবে, অর্থাৎ প্রয়োগ বিন্দুটা যত দূরে হবে। আবার তুমি খেয়াল করো তো ভাই, এফ সাইন থিটা, বলতো থিটার মান বাড়লে এফ সাইন থিটার মান বাড়ে না কমে? হ্যাঁ, বাড়ে। বাড়ে। তার মানে এফ সাইন থিটার মান যদি বেশি হয় তার মানে সেই দিকে ঘুরবে বেশি। তাহলে এখান থেকে আমরা আরেকটা বলতে পারি যে টর্কের মান বেশি হবে কখন? যখন এফ সাইন থিটার মানটা হচ্ছে বেশি হবে। তো এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি যে যে টর্কটা আছে সেই টর্ক হচ্ছে দূরত্বের সমানুপাতিক, টর্কটা হচ্ছে এফ সাইন থিটারও সমানুপাতিক, অর্থাৎ দূরত্ব বাড়লে টর্ক বাড়বে, এফ সাইন থিটার মান বাড়লেও টর্ক বাড়বে। তো এইখান থেকে ফাইনালি আমরা টর্কের জন্য যে ইকুয়েশনটা লিখি, টাউ সমান সমান হচ্ছে আর ইন্টু হচ্ছে এফ সাইন থিটা। এই লাইনটা বুঝছি কিনা ভাইয়া, একটু সবাই একটু ভাইয়াকে বলি। জি ভাইয়া। আচ্ছা, এখন আসো আমরা এই জিনিসটা বইয়ে, তোমাদের বইয়ে এটা একেবারে শর্টকাট করে দিছে, বইয়ের ওই লেখাটা পড়লে কিছুই বোঝা যায় না ভাইয়া, আস্তে আস্তে আগে তোমরা ভাইয়ের দিকে খেয়াল রাখি। তাহলে আমরা যদি এখানে একটু গুণ করি, দেখো এখানে আসবে হচ্ছে আর আর এফ সাইন থিটা। এখন খেয়াল করো তো, আমরা ভেক্টর যখন পড়ছো ভাইয়া, এখানে একটু লিখে এই চিত্রটা এখানে থাকুক, যে এ ভেক্টর ক্রস বি ভেক্টর, এটা মানে তোমরা পড়ছো এ বি সাইন থিটা, তাই না ভাই? এ ভেক্টর ডট বি ভেক্টর মানে ক্রস বি ভেক্টর মানে হচ্ছে এ বি সাইন থিটা। তাহলে তুমি খেয়াল করো তো, এ বি সাইন থিটা এই কথার মানে হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর। তাহলে বলো তো ভাই, আর এফ সাইন থিটা এটা মানে যদি আমি ভেক্টর ফর্মে লিখি এটাকে, তাহলে আমরা এভাবে লিখতে পারবো কিনা, টর্ক টাউ সমান সমান হচ্ছে আর ভেক্টর ক্রস হচ্ছে এফ ভেক্টর, লেখা যায় কিনা? ভাইয়া চাইলে তো এফ ক্রস আরও লেখা যাইতো। কোনটা 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 আরেকবার? ভাই এফ ক্রস আরও তো লেখা যাইতো, চাইলে এফ ক্রস না আরও না, তো তোমার টার্মটা কোথা থেকে আসছে? এফ সাইন থিটার সাথে থেকে আসছে না? হ্যাঁ ভাইয়া। ওই জন্য এফটাই আগে পরে লিখতে হবে আর কি, আর ক্রস এফ। ও আচ্ছা। আচ্ছা, এখন খেয়াল করো, তাহলে আমরা যদি আসি তাহলে আমরা দেখো তো ভাই, তোমাদের বইয়ে এত কিছু বলা নাই, তোমাদের বইয়ে জাস্ট এই লাইনটা বলা আছে যে টর্কের সংজ্ঞা দেওয়া আছে কি, টর্কের সংজ্ঞা বলা হচ্ছে যে ব্যাসার্ধ ভেক্টর এবং বলের, ব্যাসার্ধ ভেক্টর এবং বলের ক্রস গুণফলকে টর্ক বলে। দেখো এটা বললে কিছুই বোঝা যায় না। তো সংজ্ঞা যদি পরীক্ষায় আসে, এবং টর্কের সংজ্ঞাটা অনেকবার পরীক্ষায় আসছে, তোমাদের বইয়ে যে সংজ্ঞাটা আছে যে কোনো একটা বিন্দুর ব্যাসার্ধ ভেক্টর এবং ওই বিন্দুতে যে বলটা প্রয়োগ করা হয় তার ভেক্টর গুণফলকে টর্ক বলে, সেটা লিখবা। কিন্তু তোমাকে টর্কের ফিজিক্যাল মিনিংটা বুঝতে হবে। তো ফিজিক্যাল মিনিংটা কি, যে টর্ক হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে একটা বস্তুকে কি করবে, ঘুরাইতে সাহায্য করবে, বা একটা বস্তু তার মধ্যে ঘূর্ণন গতি সৃষ্টি করবে। আচ্ছা, এবার আসো আমরা এই সূত্রটাকে আরেকটু এবার মডিফাই করি, যে ভাইয়া এটা একটু মুছলাম, এই পাশটা, এই পাশটা যদি মুছি, যে আবার টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এফ সাইন থিটা। তো তুমি দেখো এই রাশিগুলো হচ্ছে স্কেলার কোয়ান্টিটি, তাইলে আমরা চাইলে এগুলোকে আগে 8 পিস করে লিখতে পারি, এফ ইন্টু হচ্ছে আর সাইন থিটা, এটা আমরা লিখতে পারি। তো এখানে আমরা কি করলাম, এখন আমরা নতুন একটা জিনিস প্রমাণ করব। প্রমাণের জন্য আমরা কি করলাম, এই বিন্দু থেকে এই বলের যে লম্ব রেখা, সবাই একটু খেয়াল করি, বলের বলের যে ক্রিয়া রেখাটা আছে, বলটা তো এই বরাবর কাজ করতেছে, বলটা এই বরাবর কাজ করতেছে, তাহলে এইটাকে ভাইয়া নাম দিলাম হচ্ছে বলের ক্রিয়া রেখা, বলের ক্রিয়া রেখা, ক্রিয়া রেখা। তাহলে এই বলের ক্রিয়া রেখার উপর আমি কি করলাম, একটা লম্ব অঙ্কন করলাম, বলের ক্রিয়া রেখার উপরে আমি একটা লম্ব অঙ্কন করলাম। তো তুমি খেয়াল করো, এখানে আর এবং এফ এর মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, এই কোণটাও হবে হচ্ছে অবশ্যই থিটা, এই কোণটাও অবশ্যই হবে থিটা। তাহলে আমরা এখানে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, তোমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, তোমাদের আঁকার দরকার নাই, ভাইয়া এঁকে আঁকলাম তোমাদের বোঝার সুবিধার জন্য।
তোমরা এটাকে আঁকার দরকার না, জাস্ট তোমরা ত্রিভুজটা আঁকো। এখানে যে ত্রিভুজটা তৈরি হয়েছে ও এ বি, আমরা যদি এই ত্রিভুজটাতে আসি, খেয়াল করো, আমরা যদি ও এ বি এই ত্রিভুজটাতে আসি, তাহলে হচ্ছে ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজে যদি আসে আমরা, এখান থেকে দেখো তো ভাই, আমরা সাইন থিটা সমান সমান, কেউ দেখে বলো তো ভাই কত লিখতে পারবো? লম্ববাহু ত্রিভুজ বলো কত হবে? ভাইয়া ওবি বাই ওএ। ও বি বাই ও এ, তাহলে হচ্ছে ও বি ডিভাইডেড বাই হচ্ছে ও এ। তাহলে আমরা যদি এখানে মান বসাও, সাইন থিটা সমান সমান আসবে ও বি ডিভাইডেড বাই ও এ মানে হচ্ছে আর। তাহলে এখান থেকে দেখো তো ও বি সমান সমান হচ্ছে আর সাইন থিটা। এখন তুমি খেয়াল করো তো ভাই, ও বি এর ভাই একটা নাম বলতে পারি, দেখো তো ও বি কে আমরা এই নামটা বলা যায় কিনা, যে যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছে। সবাই একটু খেয়াল করি এই জিনিসটা, ও বি এর পরিচয়টা বলতেছি ভাইয়া, যে যে বিন্দুটাকে কেন্দ্র করে ঘুরতেছে ওই বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব হচ্ছে ওবি। সবাই কথাটা খেয়াল করি, কারণ ম্যাথ করার ক্ষেত্রে এই জিনিসটা লাগবে, যে আমাদের ওবি এর পরিচয়টা কি, যে বিন্দুকে কেন্দ্র করে বস্তুটা ঘুরতেছে ওই বিন্দু থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। ক্লিয়ার সবাই? হ্যাঁ ভাইয়া। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে, তাহলে এখানে যদি আসো আমরা, তাহলে এই যে মানটা ছিল একটা, তাহলে সুতরাং টর্ক টাও ইজ ইকুয়াল যেটা ছিল এফ আর সাইন থিটা, এফ আর সাইন থিটা। তাহলে এই যে আর সাইন থিটা, এটাকে একটু বক্স করে এখানে লেখো, যে ঘূর্ণন কেন্দ্র হতে হতে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। তাহলে এই হচ্ছে আমাদের টর্কের ম্যাথমেটিক্যাল যে ইকুয়েশনটা, যে টাও ইজ ইকুয়াল হচ্ছে আর এফ সাইন থিটা, যেটাকে আমরা চাইলে লিখতে পারি এফ আর সাইন থিটা। আর সাইন থিটার পরিচয় হচ্ছে ঘূর্ণন কেন্দ্র হতে, ঘূর্ণন কেন্দ্র বলতে বোঝাচ্ছি আমরা যে পয়েন্টটাকে সে কেন্দ্র করে ঘুরতেছে ওইখান থেকে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব। তো শর্টে এটাকে আমরা এভাবেও বলি অনেক সময়, খেয়াল করো, যে অর্থাৎ অর্থাৎ টর্ক সমান সমান বল ইনটু হচ্ছে লম্ব দূরত্ব। দেখো তো ভাই এই লাইনটা বুঝি কিনা এবার, যে টর্ক সমান সমান হচ্ছে বল ইনটু লম্ব দূরত্ব। ক্লিয়ার না এই লাইনটা এবার? হ্যাঁ, লম্ব দূরত্বটা কি বলের উপরেই হবে? হ্যাঁ, বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্বটা, এই যে আমরা এখানে দেখলাম যে লম্ব দূরত্ব বলতে হচ্ছে বলের ক্রিয়া রেখার লম্ব দূরত্ব, অর্থাৎ কোন পয়েন্টে বলটা ক্রিয়া করতেছে। যেমন তুমি এবার খেয়াল করো, তোমার যে দরজাটা আছে, বলতো এই যে টর্কের সাথে লম্ব দূরত্বের সম্পর্কটা কি ভাইয়া? সমানুপাতিক না? তোমার বাসার যে দরজাটা আছে, তুমি এখন খেয়াল করো তো ভাই, দরজার যত দূরে তুমি বল প্রয়োগ করবা দরজাটা তত সহজে টর্ক তৈরি হবে, তাই না? আর এর মান যত বেশি হবে টর্কের মান বেশি হবে, তার কারণে সে সহজে ঘুরে যাবে। ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমরা আসলে এবার টর্ক নিয়ে কিছু, টর্কের একক কি, টর্কের দিক কোন দিকে হবে, এই জিনিসগুলো একটু বুঝি। এই ফিগারটা এঁকে নাও, তোমাদের বইয়ে যে ফিগারটা আঁকা আছে খুবই বাজে একটা ফিগার, ওইটা দেখলে কিছুই বোঝা যায় না, এটা এঁকে রাখো সুন্দর করে। এবার আসো আমরা যদি একক, হ্যাঁ ভাইয়া। হ্যাঁ, বল যে বিন্দুতে ক্রিয়া করছে মানে ওই যে এ বিন্দুটায়, তো হ্যাঁ, আমরা তো একদম ফার্স্টে ও থেকে এ তে যে রেখাটা আঁকছি আর কি, মানে অবস্থান ভেক্টর আর যেটা, এখন হুম, সেটা যদি নিজেই লম্ব হয়ে যায়। হ্যাঁ, এই যে সাইন থিটা, থিটার মান তখন কি হবে, না ই হয়ে যাবে, 90 ডিগ্রি হয়ে যাবে। যেমন তোমার দরজার ক্ষেত্রে তুমি দেখো ভাইয়া, দেখাচ্ছি, যে দরজার ক্ষেত্রে যদি এভাবে লম্ব ভাবে বল প্রয়োগ করো, দেখো ভাই একটু ইকুয়েশনটা লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। টাও ইজ ইকুয়াল কি ছিল, আর এফ সাইন থিটা। যদি এই ইকুয়েশনটা নিজেই লম্ব হয়, অর্থাৎ জিনিসটা এরকম হয়, আর তুমি বল এভাবে প্রয়োগ করছো, দেখো ডিরেক্ট লম্ব ভাবে, তাই না? এটা না তোমার প্রশ্নটা সামিন? তাহলে তোমার এক্স্যাক্টলি। থিটা ইকুয়াল কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে বসাও, দেখো আর এফ সাইন 90 ডিগ্রি, দেখো ডিরেক্ট সেটাই চলে আসে, এফ আর। দেখো এই যে বল ইনটু লম্ব দূরত্ব। জি ভাইয়া, বুঝতে পারছি এখন। আচ্ছা, তা আসলে আমরা এবার এই জিনিসটা নিয়ে আরো বেসিক কিছু কথাবার্তা বলি। তাহলে আমরা এর একক যদি যাই, একক, তাহলে টর্কের যে এককটা, বলের একক হচ্ছে নিউটন আর দূরত্বের একক হচ্ছে মিটার, তাহলে টর্কের একক হচ্ছে নিউটন মিটার। এরপর হচ্ছে টর্ক, বলতো কেউ স্কেলার রাশি আর ভেক্টর রাশি? হ্যাঁ, ভেক্টর রাশি। ভেক্টর রাশি, কারণ কি আমরা জানি হচ্ছে, তাহলে হচ্ছে দিক থাকবে, তার দিক। তাহলে দিক বোঝার জন্য আমরা জানি টর্ক টাও ইজ ইকুয়াল হচ্ছে আর ক্রস হচ্ছে এফ। তাহলে বলো তো তোমরা,
ভেক্টর অধ্যায় যখন পড়ছো যে দুইটা ভেক্টর, একটা যদি এ হয় আর আরেকটা ভেক্টর যদি বি হয়, তাহলে এ ক্রস বি এর ডিরেকশন কোন দিকে হয় তোমাদেরকে পড়ানো হয়েছে ডানহাতি স্ক্রু নিয়ম, মনে আছে কিনা? তো ডানহাতি স্ক্রু নিয়ম বলে যে প্রথম ভেক্টর থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে তুমি তোমার এই যে ভাইয়ার হাতের দিকে খেয়াল রাখি সবাই, যে আঙ্গুলগুলাকে জাস্ট এভাবে বাঁকায় দিবা। প্রথম ভেক্টরটা থেকে দ্বিতীয় ভেক্টরের দিকে আঙ্গুলগুলাকে বাঁকাইলে তোমার বৃদ্ধাঙ্গুলিটা যে ডিরেকশন নির্দেশ করে সেটাই হচ্ছে টর্কের ডিরেকশন। তাহলে তুমি খেয়াল করো, আমার এইখানে যদি এ হয়, এটা যদি বি হয়, এ থেকে বি এর দিকে আমি আঙ্গুলগুলো এভাবে বাঁকাইলে আমার যে নতুন যে ভেক্টরটা আসবে তার ডিরেকশন হবে এরকম। তাহলে আমরা এইখানে যদি আসো, তুমি দেখো তো আর ক্রস এফ, তাহলে আর থেকে এফ এর দিকে আমরা যদি এভাবে আঙ্গুলগুলা করি, তাহলে টর্কের ডিরেকশন আসবে এই তল বরাবর লম্ব দিকে। তাহলে এখানে দিকের ক্ষেত্রে লেখা রাখো যে ডানহাতি স্ক্রু নিয়ম থেকে, ডানহাতি স্ক্রু নিয়ম হতে হতে এর দিক পাওয়া যায়। আচ্ছা, কেউ একজন এখন ভাইয়াকে বলো তো, এখন তুমি ভাইয়াকে একটা ব্যাখ্যা বলো কেউ, যে আমরা একটা দরজাকে যদি, এটা মনে করো তোমার দরজাটা, এই দরজার এই অংশটাতে আটকানো, তুমি এইখানে যদি ধাক্কাও কোনোদিন খুলতে পারবে কিনা? সবাই একটু ভাইয়ের কথাটা বুঝি। দরজাটা যেই পয়েন্টে আটকানো আছে ওই পয়েন্টে যদি তুমি ধাক্কা দাও, বল প্রয়োগ করো, অর্থাৎ দরজাটা এখানে আটকানো আছে, এই অক্ষের সাপেক্ষে দরজাটা ঘুরে, তুমি যদি এইখানে বল প্রয়োগ করো এই দরজাটা খুলতে পারবা কিনা? না ভাইয়া, না ভাইয়া, না ভাইয়া। কেন পারবো না? তাহলে আমরা সেই জিনিসটা যদি আসি এখানে, যে একটা নির্দিষ্ট দরজার জন্য আমরা যদি আসি, তো লেখা হচ্ছে যে আমরা জানি টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এফ বা এফ আর, যেটা তুমি লেখো বল ইন্টু লম্ব দূরত্ব। তাহলে এখান থেকে আমরা যদি লিখি যে এফ এর সাথে আর এর যে সম্পর্কটা, এফ সমানুপাতিক হচ্ছে 1/r। তার মানে তুমি খেয়াল করো তো, দরজার ক্ষেত্রে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব যত বেশি হবে তোমার বল তত কম প্রয়োগ করতে হবে। অর্থাৎ বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব, তো এই প্রশ্নটা একবার বোর্ড পরীক্ষায় আসছে যে কেন দরজাকে দূরের বল প্রয়োগ করলে সহজে খুলে যায়। তো ওইখানে এই জাস্ট এই ব্যাখ্যাটা দিয়ে দিলেই হবে, যে আমরা জানি লেখে, তারপরে এই কোশ্চেনটা এনে লাস্টের এই কিওয়ার্ডটা থাকতে হবে যে বলের প্রয়োগ বিন্দুর দূরত্ব যত বেশি হবে বল তত কম প্রয়োগ করতে হবে, কম প্রয়োগ করতে হবে। তো এই ছিল আমাদের টর্ক নিয়ে সাধারণ আলোচনাগুলা। এবং আমরা যদি ফিজিক্যাল মিনিংটা বুঝি, ফিজিক্যাল মিনিংটা হচ্ছে টর্ক এবং ফোর্স একই জিনিস, একটা হচ্ছে রৈখিক ভেলোসিটিতে কাজ করে আর আরেকটা হচ্ছে কৌণিক গতির ক্ষেত্রে কাজ করে বা ঘূর্ণন গতির ক্ষেত্রে কাজ করে। তো রৈখিক গতির ক্ষেত্রে তোমরা একটু খেয়াল করো তো ভাই, একটা বস্তুকে যদি তুমি ত্বরণ দিতে চাও, তোমাকে কি দিতে হয় ভাই? বল দিতে হয়। ঠিক একই ভাবে ঘূর্ণন ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা বস্তুকে যদি তোমাকে ঘুরাইতে হয় তাহলে তাকে টর্ক দিতে হয়। ক্লিয়ার সবাই? ভাই আরেকবার বলতেছি, রৈখিক গতির ক্ষেত্রে একটা বস্তুকে যদি তাড়িত করতে চাও বা তাকে ত্বরণ দিতে চাও তাহলে তোমাকে বল প্রয়োগ করতে হবে। ঘূর্ণন গতির ক্ষেত্রে একটা বস্তুকে যদি ঘুরাইতে চাও বা তার মধ্যে যদি ঘূর্ণন সৃষ্টি করতে চাও তাহলে তাকে টর্ক দিতে হবে। ক্লিয়ার সবাই? জি জি ভাইয়া। ভাইয়া একটা প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ, বলো ভাইয়া। হ্যাঁ, ওই যে যখন বললেন যে দরজাটা যেই কবজায় আটকানো আছে ওইখানেই বল প্রয়োগ করলাম, তখন আর হ্যাঁ সমান 0 হয়ে যায় না? হ্যাঁ, আর সমান 0 হয়ে যায়। তাহলে তুমি মানে খেয়াল করো তো, টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এর বাই এফ আর, তাহলে এফ সমান সমান কত হবে? টাউ ডিভাইডেড বাই আর। তাহলে আর এর মান যদি 0 হয়, ফোর্স হবে ইনফিনিটি, তার মানে তুমি খুলতেই পারবা না। জি, মানে ফোর্স ইনফিনিটি হয়ে গেল, ব্যাপারটা অ্যাকচুয়ালি কি মিন করতেছে তাহলে? হ্যাঁ, ওই যে ফোর্স ইনফিনিটি, এই কথার মানে কি? এখানে হিউজ পরিমাণ বল তোমাকে দিতে হবে, বোঝা গেছে? অর্থাৎ অসীম ও বল দিতে আচ্ছা হবে যে আচ্ছা, জি ভাইয়া। খোলার জন্য। এই কথার মানে হচ্ছে এটা খুলবে না। যেমন ভাইয়া সহজে তোমাকে আরেকটা জিনিস বলি, যেমন তোমরা পড়ছো কিনা ভাইয়া জানি না, ক্লাস 9 এর সরল দোলকের একটা ইকুয়েশন আছে, টি ইকুয়াল হচ্ছে 2π√L/g। এই ইকুয়েশনটা কি পড়ছো 9 এ? জি হ্যাঁ ভাইয়া, পড়ছি। পড়ছি জি ভাইয়া, ভাইয়া, পড়ছিলাম। বুঝছিলাম। আচ্ছা, তো খেয়াল করো তো, আমরা জানি পৃথিবীর কেন্দ্রে জি এর মান কত হয় ভাইয়া? 0 হয়। তাহলে এই ইকুয়েশনে যদি তুমি জি এর মানটা 0 বসাও, L/g, বলতো টি এর মান কত চলে আসে? ইনফিনিটি না? জি ভাইয়া, টি এর হ্যাঁ মান ভাইয়া, ইনফিনিটি আছে। এখন এই টি এর মান ইনফিনিটি, এই কথার মানে দোলনকাল ইনফিনিটি, এই কথার মানেটা হচ্ছে টাইম স্টপ হয়ে যাবে।
দোলনকালে ইনফিনিটি এই কথার মানে হচ্ছে টাইম স্টপ হয়ে যাবে, অর্থাৎ একটা সরল দোলককে তুমি যখন এখান থেকে ছেড়ে দিবা, সে এখান থেকে এখানে যে আবার এখানে আসতে তার ইনফিনিটি সময় লাগবে, অর্থাৎ সে এতটাই স্লো হয়ে গেছে যে তাকে তোমার মনে হবে যে স্টপ। ক্লিয়ার হল? নো? জি ভাই, জি ভাই, বুঝতে আচ্ছা পারছি। মানে ভাই তখন তার উপর আর কোনো অভিকর্ষ ত্বরণ কাজ করবে না, কাজ সেজন্য। করবে না, সে একেবারে স্টপ হয়ে এভাবেই থাকবে, যেভাবে রাখবা তুমি সেইভাবেই থাকবে স্টপ। ঠিক আছে? আচ্ছা, তো আসো আমরা লেখো যে টর্কের রাশিমালা। তো টর্কের আরেকটা সূত্র আছে, আমরা এখন ওই সূত্রটা, এই ফিগারটা আঁকা হয়েছে ভাই? হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো লেখো টর্কের রাশিমালা, আর টর্কের এই সবগুলার নাম লিখে রাখো, এই সবগুলার নাম পরীক্ষায় ইউজ করে। তো টর্কের রাশিমালার জন্য আমরা যদি আসি, মনে করলাম আমরা একটা বস্তু নিলাম, ঠিক আছে, যে বস্তুটা হচ্ছে এই অক্ষটাকে কেন্দ্র করে ঘুরতেছে, ঠিক আছে, এই অক্ষটাকে কেন্দ্র করে একটা বস্তু ঘুরতেছে। তো আমরা এই বস্তুটার জন্য আমরা টর্কের যে রাশিমালাটা ওটা প্রমাণ করব। তো প্রমাণের জন্য আমরা গত প্রত্যেকটা ক্লাসে একই রকমের প্রমাণ করতেছি। তো আমরা এখানে 4টা পয়েন্ট ধরে নিলাম, যে এখানে 4টা বিন্দু আছে এই বস্তুটার উপরে। তো প্রত্যেকটা বিন্দুর ভর হচ্ছে m1, m2, m3, m4, আর এদের যে ঘূর্ণন অক্ষ থেকে এদের যে লম্ব দূরত্বটা সেটা হচ্ছে r1, এটা হচ্ছে r2, এটা r3, আর এটা হচ্ছে r4। ঘূর্ণন অক্ষ থেকে তাদের যে লম্ব দূরত্বটা সেগুলো হচ্ছে r1, r2, r3, r4। তা আমরা একটু আগে দেখলাম যে আমরা মনে করলাম এটা হচ্ছে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে। তো আমরা যদি আসি যে আমরা জানি টর্ক সমান সমান হচ্ছে বল ইনটু হচ্ছে লম্ব দূরত্ব, বল ইনটু হচ্ছে লম্ব দূরত্ব। তাহলে আমরা জানি যে বল ইনটু হচ্ছে লম্ব দূরত্ব। তো আমরা আসো যে বলকে আবার আমরা লিখতে পারি, বল মানে কি, ভর ইনটু হচ্ছে ত্বরণ ইনটু হচ্ছে লম্ব দূরত্ব। এখন আসো আমরা যদি আসি প্রথম কণার জন্য, প্রথম কণার জন্য, তাহলে প্রথম কণার জন্য যদি আমরা টর্ক বের করি τ1, সেটা যেটাকে মনে করলাম, তাহলে প্রথম কণার জন্য যে টর্কটা আসবে সেটা কত আসবে দেখে দেখে বলো ভাই। আমাদের হচ্ছে m1, তারপর হচ্ছে বলতো এইখানে যে ত্বরণটা লিখছি সেটা কি কৌণিক ত্বরণ নাকি রৈখিক ত্বরণ? পারবা তোমরা? হ্যাঁ, রৈখিক ত্বরণ। রৈখিক ত্বরণ, কারণ কি এটা এই বলটা থেকে আসছে। আচ্ছা, তাহলে আমরা এটাকে লিখলাম হচ্ছে a1 ইনটু হচ্ছে লম্ব দূরত্ব তার হচ্ছে r1। তো সবাই একটু খেয়াল করো, তোমরা এই ইকুয়েশনটার সাথে পরিচিত, তোমরা গতিবিদ্যা অধ্যায়ে পড়ছো v ইকুয়াল হচ্ছে r ওমেগা। তো এই ইকুয়েশনটাকে যদি ভাইয়া সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, dv ডিভাইডেড বাই dt সমান সমান হচ্ছে d dt অফ r ওমেগা। তাহলে বলো তো dv বাই dt এটা মানে কি? ত্বরণ না? এটা মানে কি? ত্বরণ। বেগের হার, বেগের হার, তার মানে হচ্ছে জি ভাই। ত্বরণ a। তো আর তো কনস্ট্যান্ট, আরটাকে বাইরে নিয়ে আসলাম, তাকে হচ্ছে ডি ওমেগা ডিভাইডেড বাই ডিটি। তাহলে বলো তো এটা কি? কৌণিক বেগের হার। তাহলে কৌণিক বেগের হারকে আমরা বলি হচ্ছে কৌণিক ত্বরণ। তাহলে আমরা এখানে লিখতে পারি a ইজ ইকুয়াল হচ্ছে আর আলফা, অর্থাৎ রৈখিক ত্বরণ এবং কৌণিক ত্বরণের মধ্যকার সম্পর্কটা হচ্ছে a ইজ ইকুয়াল হচ্ছে আর আলফা। সবাই ক্লিয়ার ভাই? তা আমরা এই মানটা এবার জি এখানে ভাই। বসায় দাও। তাহলে এই মানটা যদি এখানে বসায় দিই, m1 a মানে হচ্ছে r1, তারপর হচ্ছে আলফা r1। সবাই একটু যদি এখানে খেয়াল করো, ভাইয়া কিন্তু আলফা 1 লিখি নাই। কেউ অ্যান্সার বলতে পারবা? পারবা, গত ক্লাসেও বলছি দেখো, ভাইয়া কিন্তু আলফা 1 লিখি নাই, শুধু আলফা লিখছি। কেন আলফা লিখছি? এদিকে দেখো তো ভাইয়া, আমরা এখানে ধরে নিচ্ছি কি সে ওমেগা সমকৌণিক বেগে ঘুরতেছে না? জি ভাইয়া, সকল ক্ষেত্রে কৌণিক ত্বরণ সমান। ত্বরণটাও সেম থাকে, অর্থাৎ যেহেতু একই বস্তুর মধ্যে তারা বসা আছে তাহলে প্রত্যেকের কৌণিক ত্বরণটাও সেম থাকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে ফাইনালি আমরা এখানে আসবো হচ্ছে m1 r1 স্কয়ার আলফা। তাহলে বলো তো বাকি কাজ সহজ। দ্বিতীয় কণার জন্য যদি আমরা বের করি, τ2 ইজ ইকুয়াল আসবে হচ্ছে m2 r2 স্কয়ার আলফা ডট 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 ডট। আমরা যদি τn বের করি, আমরা মনে করলাম n সংখ্যক কণা আছে, তাহলে n সংখ্যক কণার জন্য আসবে হচ্ছে mn rn স্কয়ার আলফা। তাহলে খেয়াল করো, আমরা প্রত্যেকটা কণার জন্য ইন্ডিভিজুয়ালি টর্কটা কত বের করে ফেলছি। তাহলে এখন সমগ্র বস্তুটার যদি টর্ক বের করতে চাই, তাহলে আমাদেরকে এই সবগুলা টর্কের মানকে যোগ করে দিতে হবে। তাহলে হচ্ছে সুতরাং সমগ্র
বস্তুটির জন্য টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে টাউ 1 প্লাস হচ্ছে টাউ 2 প্লাস ডট 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 প্লাস হচ্ছে টাউ n। তো সবাই যদি একটু খেয়াল করি আমরা এখানে দেখো তো প্রত্যেকটা রাশির সাথে আলফাটা আছে, তাহলে আমি আলফাটা চাইলে কমন নিয়ে নিতে পারবো। তাহলে আমরা যদি আলফাটাকে কমন নিয়ে নাও তাহলে থাকবে হচ্ছে m1 r1 স্কয়ার প্লাস m2 r2 স্কয়ার প্লাস ডট 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 প্লাস mn rn স্কয়ার। সামিন বলো তো ভাই এটা কি হয়ে গেছে? হ্যাঁ ভ্রামক। হ্যাঁ জড়তার ভ্রামক। তাহলে আমরা এটাকে লিখতে পারি আলফা সাম ওভার এম আই আর আই স্কোয়ার আই ইজ ইকুয়াল 1 থেকে n, তাহলে সমান সমান হচ্ছে আলফা আই। সুতরাং টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আই আলফা। তাহলে ফাইনালি আমরা আরেকটা ইকুয়েশন পেলাম, টাউ ইজ ইকুয়াল হচ্ছে আই আলফা। তো এখানে যে আইটা আছে সেটা তো আমরা জানি যে জড়তার ভ্রামক, তার মানে তোমাকে যে বিভিন্ন শেপের বস্তুর জন্য বলতে পারে টর্ক বের করার জন্য, তাহলে তোমাকে প্রথমে হচ্ছে জড়তার ভ্রামকটা বের করে নিতে হবে, তারপর তার কৌণিক ত্বরণটা বসায় তুমি এইভাবে। তাহলে দেখো তো টর্ক থেকে মোটামুটি এই হচ্ছে আমাদের সূত্রগুলা ভাইয়া, বা সিরিয়ালের সূত্রগুলা যদি লিখি, এটাকে যদি 1 নাম্বার সূত্র হিসাবে নাও, 2 নাম্বার সূত্রটা হচ্ছে টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর ক্রস এফ, আর 3 নাম্বার যে সূত্রটা ছিল টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এফ সাইন থিটা। এই হচ্ছে আমাদের টোটালি টর্ক থেকে তোমার 3টা সূত্র। তো এখান থেকে তুমি আবার যদি দেখো, আমাদের একটু আগে আমরা বলছিলাম বলতো তোমাদের রৈখিক গতির ক্ষেত্রে যে ইকুয়েশনটা ছিল এফ ইকুয়াল হচ্ছে এম এ। দেখো ভাই ফোর্স যত বেশি হবে, সবাই একটু খেয়াল করি, ফোর্স যত বেশি হবে তার ত্বরণ তত বেশি হবে। সিমিলারলি এখানে তুমি খেয়াল করো, টর্ক যত বেশি হবে তার কৌণিক ত্বরণও বেশি হবে। তাহলে বলো তো এইখান থেকে তুমি বলতে পারো যে ফোর্স আর টর্ক দুইটাই হচ্ছে সমান না, বাট কম্পারেবল। এটা বুঝছি কিনা সবাই? জি ভাই ইকুইভ্যালেন্ট। হ্যাঁ ইকুইভ্যালেন্ট বাট সমান না, মানে রাশি দুইটার ফিজিক্যাল মিনিংটা এক, বাট তারা মানের দিক দিয়ে বা বৈশিষ্ট্যের দিক দিয়ে এক সেম না, বাট তারা হচ্ছে একই রকমের বৈশিষ্ট্য শো করে। যেমন এখানে যেমন রৈখিক গতির ক্ষেত্রে ফোর্স বাড়লে তার অ্যাক্সিলারেশন বা ত্বরণটা বাড়বে, এখানে টর্ক বাড়লেও তার কৌণিক ত্বরণটা বাড়বে। আচ্ছা, তা আসলে আমরা একটা ম্যাথ লিখি এবার। ভাই এটা ভাইয়া মুছলাম কৌণিক ত্বরণের দিক যেটা হবে ওটাই কি টর্কেরও দিক হবে? আরেকবার। কৌণিক ত্বরণ মানে আলফার যেই দিক হবে, কারণ হ্যাঁ, ওটাও তো অবশ্যই সেম ভেক্টর সেম। রাশি। কারণ কি, কারণ এটাও ভেক্টর রাশি এটা ভেক্টর রাশি, ভ্রামক তো হচ্ছে স্কেলার রাশি, তার মানে এইটা এবং এইটার ডিরেকশন অলওয়েজ সেম ডিরেকশন হবে। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, তো আমরা আসলে আস্তে আস্তে একটা দুইটা ম্যাথে যাই, এবং আজকের এই টর্কের রাশিটা ব্যাপারটা বুঝলে পরের যে টপিকটা আছে তোমাদের বইয়ে ওইটা আগে আলোচনা করছে, টর্ক পরে আলোচনা করছে। ভাইয়া টর্কটা আগে আলোচনা করছে, কারণ টর্ক বুঝলে ওইটা একেবারে সিম্পল, ওইটা নিজে বুঝে যাবা, প্রায় সেম ক্যাটাগরি। তো তোমরা একটা ম্যাথ লেখো ভাই, একটু লিখতেছি। একটি রেঞ্জের দৈর্ঘ্য, একটি রেঞ্জের দৈর্ঘ্যের সাথে সাথে 60 ডিগ্রি কোণে কোণে 6 নিউটন বল প্রয়োগ করা হলে 1.6 নিউটন মিটার টর্ক সৃষ্টি হয়। রেঞ্জের দৈর্ঘ্য কত? এই রেঞ্জ বুঝছো কিনা? এই রেঞ্জ চিনো? না ভাইয়া রেঞ্জ কি রেঞ্জ ভাই? রেঞ্জ হচ্ছে ওই যে তোমার স্ক্রু খোলার জন্য এভাবে ধরে ঘুরায় না? ও আচ্ছা, জি ভাইয়া চিনছি। হ্যাঁ হ্যাঁ, ওইটাকে বলে রেঞ্জ। ঠিক আছে, এখন তুমি বলো তো, তোমরা এখন যেহেতু টর্ক বুঝো তুমি এটা সহজে বুঝতে পারবা। বলো তো ভাই, রেঞ্জের দৈর্ঘ্য কেন বড় করা হয়, কেন বড় হলে করা হয় বলো তো ভাই? তাহলে যে ভাইয়া টর্ক আর এর বেশি মানটা হয়ে বেশি যাচ্ছে। হয় তাই টর্কও বেশি হবে। হ্যাঁ দেখো, এই জিনিসগুলো এখন নিজে বুঝতে পারবা, ব্যাখ্যা করতে পারবা, যার কারণে তুমি যখনই তোমার নাট বল্টুটা থাকে তুমি এভাবে ধরে ঘুরায় খুলতে পারো না, কারণ কি তুমি একেবারে সেন্টারে চলে যাও না ভাই। ঠিক আছে,
তো তুমি এখানে ঘুরায় খুলতে পারো না। এই কারণে কি করি আমরা, একটা বড় দৈর্ঘ্যের কিছু নিয়ে লাগায় তারপর হালকা বল প্রয়োগ করলে দেখো যে এই টাইট জিনিসটাও কিন্তু সহজে খুলে চলে আসে। তো এখানে রেঞ্জ বলা হয়েছে আর কি। তো একটা রেঞ্জের দৈর্ঘ্য হচ্ছে একটা রেঞ্জের দৈর্ঘ্যের সাথে হচ্ছে 60 ডিগ্রি কোণে আছে আমাদের। তো আমরা একটু আগে যে সূত্রটা লিখছিলাম ভাইয়া বলতে ভুলে গেছিলাম, যে আমাদের টর্ক টাউ ইজ ইকুয়াল যেটা ছিল যে আর ভেক্টর ক্রস হচ্ছে এফ ভেক্টর, যেটাকে ভাঙাইলে ছিল হচ্ছে আর এফ সাইন থিটা। তো তোমরা সাইন থিটা। ভেক্টর ভেক্টর অধ্যায়ে পড়ছো এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা। বলতো এই থিটাটার পরিচয় কি ছিল? থিটাটার পরিচয় ছিল হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী কোণ। তাহলে সিমিলারলি এখানে যে থিটাটা আছে এই থিটার পরিচয় কি হবে? আর এবং জি ভাই, এফ এই এর দুইটার মধ্যবর্তী মধ্যবর্তী কোণ ক্ষুদ্রতম কোণ। কোণ। তাহলে তুমি খেয়াল করো, আমরা মনে করলাম এই হচ্ছে আমার রেঞ্জটা, তোমাদের বোঝার সুবিধার জন্য ভাইয়া মনে করলাম এই হচ্ছে আমাদের রেঞ্জটা। এখানে হচ্ছে একটা নাট বল্টুকে তুমি মনে করো ঘোরাবা। তো এই ঘোরানোর জন্য তোমাকে বলা হচ্ছে রেঞ্জের দৈর্ঘ্যের সাথে 60 ডিগ্রি কোণে 6 নিউটন বল প্রয়োগ করা হলো। আমরা মনে করলাম যেহেতু অন্য কোথায় প্রয়োগ করা হয়েছে কিছু বলা নাই, তোমাকে রেঞ্জের দৈর্ঘ্য বের করতে বলছে, আমরা মনে করলাম টোটাল দৈর্ঘ্যের সাথে হচ্ছে তুমি হচ্ছে 60 ডিগ্রি কোণে হচ্ছে একটা বল প্রয়োগ করছো। এফ ইকুয়াল হচ্ছে 6 নিউটনের একটা বল প্রয়োগ করছো। তাহলে তোমার আর এর ডিরেকশনটা কোন দিকে হবে? একটু আগে খেয়াল করো ভাইয়া যে ফিগারটা আঁকছিলাম সেটা হচ্ছে ঘূর্ণন অক্ষ থেকে প্রয়োগ বিন্দুর দিকে তোমাকে আগাইতে হয়, আগাইলে তুমি আর এর ডিরেকশনটা পাও। তাহলে এই হচ্ছে আর, তাহলে এই কোণটা তোমাকে বলে দিছে থিটা ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। তাহলে তুমি যদি টর্ক বের করো, আমরা জানি টাউ টর্ক টাউ ইজ ইকুয়াল হচ্ছে আর এফ বা এফ আর সাইন থিটা। তাহলে এখান থেকে আর সমান সমান আমরা লিখতে পারি হচ্ছে টর্ক টাউ ডিভাইডেড বাই হচ্ছে এফ সাইন থিটা। তাহলে এখানে মান বসাও, টর্কের মান বলে দিছে 1.6, আর এফ তুমি যেটা প্রয়োগ করছো সেটা হচ্ছে 6 ইন্টু হচ্ছে সাইন 60 ডিগ্রি। ক্যালকুলেট যদি করো 0.30। কত আসছে? 308। জি ভাইয়া, 0.30792। হ্যাঁ একই কথা আর কি ভাই, ওইটাকে 8 লিখলাম আর কি। ঠিক আছে। জি আচ্ছা, ভাইয়া, জি ভাইয়া। তাহলে এ হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা। একেবারে সিম্পল ম্যাথ ছিল এটা। পরের ম্যাথটা একটু বুঝার আছে, আমরা পরের ম্যাথটা একটু লেখো। হ্যাঁ, মিটিং এর 1 মিনিটের চেয়েও কম সময় আছে। আচ্ছা, অফ হয়ে গেলে আমরা আবার চালু করবো, সমস্যা নেই। লিখতে থাকি, হ্যাঁ। তো হচ্ছে 2 নাম্বার যেটা আছে 1 - 1 2 বিন্দুতে ক্রিয়াশীল বল এফ ভেক্টর সমান সমান হচ্ছে 3i প্লাস 2j মাইনাস 4k হলে তোমাকে বলা হচ্ছে 2 - 1 3 2 - 1 3 বিন্দুর সাপেক্ষে বলের ভ্রামক নির্ণয় করো। বলের ভ্রামক